আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে নিরীহ মানুষ খুনের দায়ে শেখ হাসিনা সহ ৭ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা। হিন্দু ধর্মাবলম্বীদের বিভক্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুক-ই আজম। জনগণের ভোটে যে দল নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে, নীলফামারীতে মির্জা ফখরুল। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান। এবং ২৪ দিন পর সারা দেশে রেল চলাচল শুরু, খুশি যাত্রীরা। শনিবার থেকে চলবে আন্তনগর ট্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে এক মুদি দোকানদারকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা নিতে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। বাদীর জবানবন্দি রেকর্ড করে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী। শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে এটাই প্রথম মামলা। শেখ হাসিনা সহ ৭ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন আমির হামজা শাতিন নামের এক ব্যবসায়ী। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে মোহাম্মদপুরের বছিলা চৌরাস্তায় বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় দোকানের কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন মুদির দোকানদার আবু সায়েদ। গুলিতে মাথার খুলি উড়ে যায় তার। ঘটনাস্থলেই মারা যান তিনি। পঞ্চগড়ের ছেলে আবু সায়েদ এলাকায় রিকশা চালাতেন। পরে ঢাকায় এসে একটি ছোট্ট মুদির দোকান করতেন। তার পক্ষে মামলা করেন এক ব্যবসায়ী। এতে আসামি করা হয় শেখ হাসিনা সহ ৭ জনকে। এই লাশটা ঢাকায় কোনো রকম পোস্টমর্টেম অথবা কোনো কিছু না করে আনআইডেন্টিফাইড ভাবে আপনার পঞ্চগড়ে পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে শহীদ অথবা অন্য কোনো কিছুতে কাউন্টেড না করেই লোকালি তাকে ওখানে দাফন করা হয়। তো অবশেষে বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি। শেখ হাসিনা ছাড়া এই মামলায় আসামি করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সাহা। এর পাশাপাশি পুলিশের অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এই মামলায় আসামি করা হয়েছে। আদালত থানাকে বলেছে এজাহার হিসেবে গণ্য করে তদন্ত করবে, থানা বিষয়গুলো দেখবে। বাকি প্রক্রিয়া যেটা আছে আমি আপাতত সন্তুষ্ট। শুনানি শেষে আদালত মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার নেওয়ার নির্দেশ দেন। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। তদন্তের সাপেক্ষে মামলার আইনের প্রসিডিউর অনুযায়ী সর্বশেষ আমরা যতটুকু সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ভিডিও চিত্র আপনারা দেখেছেন এবং এগুলো সম্পূর্ণ আছে কিভাবে পুলিশ নির্বিচারে গুলি করেছে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো। কোনো হুমকিতে ভয় না পেয়ে শেষ পর্যন্ত মামলা লড়ে যাওয়ার কথা জানান বাদী আমির হামজা শাতিন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের বিভক্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করে তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে সব ধর্মের মানুষ সমানভাবে সাংবিধানিক অধিকার ভোগ করবে। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে নিয়ে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মন্দিরে উপদেষ্টাদের ঢাকের বাদ্য বাজিয়ে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। সরকার পরিবর্তনে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা সহ নানা অভিযোগ তুলে ধরেন সনাতন ধর্মাবলম্বীরা। সব ধর্মের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দেন ডক্টর ইউনূস। আপনারা বলেন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিছু চাই না। আপনারা আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। সেটা পেলে আমরা বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু অধিকার, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
আপনি যত কিছু বলেন ওই একটা খোক করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আর আমাদেরকে নিয়ে যাবেন না। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিবেন। সনাতন ধর্মাবলম্বীদের সব ধরনের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা হিসেবে আজ শপথ নিলেন ফারুকী আজম। আর এর মধ্যে দিয়ে শেষ হলো ডক্টর ইউনূসের 17 জন উপদেষ্টার সবার শপথ নেওয়ার আনুষ্ঠানিকতা। সকাল 11টায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপস্থিত ছিলেন আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, 3 বাহিনী প্রধান, সমন্বয়করা সহ বিশিষ্টজনরা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। যুক্তরাষ্ট্রে থাকার কারণে গত 8 আগস্ট শপথ নিতে পারেননি ফারুকী আজম। গত রোববার শপথ নেন আরও 2 জন উপদেষ্টা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন ফারুকী আজম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার সময় দায়িত্বে থাকা রংপুর পুলিশের ঊর্ধ্বতন 2 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক আব্দুল বাতেন। জনগণের ভোটে যে দল নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নীলফামারীর সৈয়দপুরের স্মৃতি অম্লান চত্বরে অনির্ধারিত পথসভায় তিনি একথা বলেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিরপেক্ষ উল্লেখ করে মির্জা ফখরুল অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ সময় সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। পরে সড়ক পথে ঠাকুরগাঁও যান বিএনপি মহাসচিব। এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর যান তিনি। 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে শহরের 16 শহর রেল স্টেশনে জমায়েত শেষে জাতীয় বীরদের শহীদ হওয়ার স্থান অভিমুখে রোড মার্চ শুরু হয়। মুরাদপুর ও বদ্দারহাটে গিয়ে শহীদ হওয়ার স্থানে গিয়ে জড়ো হয় রোড মার্চটি। এ সময় 1 মিনিট নীরবতা পালন, শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হয়। এতে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও অন্যান্য সমন্বয়ক সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে 24 দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে জামালপুরে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে খুশি যাত্রীরা। প্রথম দিন চলাচল করা ট্রেনগুলোতে যাত্রী সংখ্যা ছিল কম। জামালপুর জংশন রেল স্টেশনের মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ জানান, লোকাল এবং মেইল ট্রেন চলাচলের মধ্যে দিয়ে শুরু হয় রেল চলাচল। আজ 2 জোড়া কমিউটার ও লোকাল ট্রেন এবং 1 জোড়া মেইল ট্রেন চালু হয়েছে। এসব ট্রেন ঢাকা, দেওয়ানগঞ্জ, জামালপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সরিষাবাড়ি লাইনে চলাচল করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সৃষ্ট সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় আন্তনগর জামালপুর এক্সপ্রেস বাদে বৃহস্পতিবার থেকে অন্যান্য আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। এদিকে রাজবাড়ী স্টেশন থেকে লোকাল ট্রেন চলাচল শুরু হলেও ঢাকা পর্যন্ত চলাচল করা কমিউটার ট্রেন সার্ভিস বন্ধ রয়েছে। 2টি কমিউটার ট্রেনের মধ্যে একটি বন্ধ রয়েছে, অন্যটি ভাঙা পর্যন্ত চলাচল করছে। এছাড়া রাজবাড়ী এক্সপ্রেস, ভাটিয়াপাড়া এক্সপ্রেস ও গোয়ালন্দ ঘাট থেকে পোড়াদহ রুটে শাটল ট্রেন চলাচল। 2টি কমিউটার ট্রেনের মধ্যে একটি বন্ধ রয়েছে। শাটল রাজবাড়ীতে কাজে ফেরা ট্রাফিক পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষার্থীরা। সকালে শহরের বড়পুল এলাকায় রজনীগন্ধা ফুল দিয়ে পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, কর্মবিরতি সহ অন্যান্য দাবি প্রত্যাহার করে পুলিশ কাজে ফেরায় জনমনে স্বস্তি ফিরেছে। তাদের সব ধরনের সহযোগিতা করার কথাও জানান শিক্ষার্থীরা। এদিকে খুলনায় প্রায় 1 সপ্তাহ পর গতকাল 2টি বিটে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও 28টি বিটে ট্রাফিক নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীরাই। আজ বিভিন্ন বিটে সীমিত ট্রাফিক পুলিশ মোতায়েন হলেও
17 বিটে পুলিশ নেই। ছাত্র স্কাউট, রোভার স্কাউট, সি স্কাউটের সদস্যরা ট্রাফিক পুলিশ সহ 30টি বিটে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সর্দার রাকিবুল ইসলাম জানিয়েছেন, গুরুত্বপূর্ণ বিটগুলোতে ট্রাফিক পুলিশ কাজে যোগ দিয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত সময়ের মধ্যে কাজে ফিরবে বলে জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ করেছে যশোর জেলা যুবদল ও ছাত্রদল। দুপুরে শহরের দড়াটানা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল থেকে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, ছাত্রদল সভাপতি রাজিউর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ অনেকে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে সুপ্রদীপ চাকমাকে অপসারণের দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়। সকালে পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা শহরের শহীদ আবু সাইদ মুক্তমঞ্চ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, 3 পার্বত্য জেলার পাহাড়ি নেতাদের সাথে আলোচনা না করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে সুপ্রদীপ চাকমাকে নিয়োগ দেওয়া হয়েছে। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সুপ্রদীপ চাকমা আওয়ামী লীগ সরকারের সময় উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন। সাম্প্রতিক বন্যায় সিলেটের মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে 200 কিলোমিটার পাকা সড়ক। পানির তোড়ে ইটের খোয়া বের হয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। রাস্তা মেরামতে 150 কোটি টাকা লাগবে বলে জানিয়েছে এলজিইডি। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেজের তথ্যচিত্রের ব্যুরো রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জুন মাসে প্লাবিত হয় মৌলভীবাজারের কয়েক উপজেলার অসংখ্য এলাকা। 1.5 মাস পর হাকালুকি হাওর এলাকায় পানি কমতে শুরু করায় জেগে উঠেছে ডুবে যাওয়া রাস্তাঘাট। দৃশ্যমান হতে শুরু হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 200 কিলোমিটার সড়ক ও 8টি ব্রিজ কালভার্ট। গাড়ি লয়ে প্রতিদিন উল্টে গেছিলাম, তারপরে গাড়ি নষ্ট হয়েছে, এর মধ্যে অনেক পানির লাগে বাসাও যেতে পারি না। বারবার আমরা এই বন্যা ক্ষতিগ্রস্ত হইতাছি। আমরা দাবি হইল মনে হয় এই এলাকার আমরা রাস্তাটা উঁচু, রাস্তাটা যদি উঁচু হয় মোটামুটি আমরা একটু তো নাইলে আরামে চলাফেরা করতাম। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করতে কয়েক বছর সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। এই ক্ষতির পরিমাণটা নির্ধারণ করে পরবর্তী এটা মেরামতের জন্য আমরা হেডকোয়ার্টার তথ্য পাঠাবো। সেই অনুযায়ী আমাদের বরাদ্দ আসলে আমরা সেটা বাস্তবায়ন করে আমরা পরবর্তী খুব যত দ্রুত সম্ভব এই রাস্তাগুলো মেরামত করব। ভাঙাচুরা সড়কে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। গন্তব্যে পৌঁছাতে প্রায় দ্বিগুণ সময় লাগছে মানুষের। বেড়েছে পরিবহন ভাড়াও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক হয়েছেন ফেনীর আলোচিত সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর দেহরক্ষী ফরিদ মানিক ওরফে PS মানিক। গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফরিদ মানিক ফেনী সদরের পাঁচগাছিয়ার মোখলেসুর রহমানের ছেলে এবং জেলা যুবলীগের সহ সম্পাদক। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল ইসলাম জানান, PS মানিকের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাকে ভারতে যেতে দেয়া হয়নি। চাকুরিতে পুনর্বহাল হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবিতে ঠাকুরগাঁয়ে মানববন্ধন করেছে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। দুপুরে শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, অন্যায়ভাবে দোষ চাপিয়ে তৎকালীন বিডিআর সদস্যদের চাকুরিচ্যুত করা হয়েছে। চাকুরি হারিয়ে তারা এখন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্র দলের কেন্দ্রীয় নেত্রী জান্নাতুল নওরিন উর্মির ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। নিপীড়নের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন। 2020 সালের 1 মার্চ নওরিনের ওপর হামলার ঘটনা ঘটে। সেই সময় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো বিচার পাওয়া যায়নি। আগামী 7 দিনের মধ্যে নারী ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে দাবি জানায় শিক্ষার্থীরা।
লাভজনক হওয়ায় ঝালকাঠিতে গত কয়েক বছর ধরে জনপ্রিয় হয়ে উঠেছে লেবু চাষ। পেয়ারা আমড়ার পর এর চাষ করে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। স্থানীয় বাজার সহ সারা দেশে এখানকার লেবুর চাহিদা থাকায় দিন দিন এর চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। ঝালকাঠি প্রতিনিধি এইচ.এম. নাসিরুদ্দিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দেশের দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠিতে বাড়ছে লেবু চাষ। ভীমরুলি, কীর্তিপাশা, খাজুরা, নবগ্রাম সহ ২২ গ্রামে কান্দিবেট পদ্ধতিতে বাণিজ্যিকভাবে কাগজি লেবু চাষ করছেন কৃষকরা। বর্তমানে প্রতিটি লেবু বিক্রি হচ্ছে ১ থেকে ১.৫ টাকায়, যা অন্য যে কোনো সময় ৫ থেকে ১০ টাকায় বিক্রি হয়। প্রতি বিঘা জমিতে লেবু চাষে খরচ হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা। বছরে আয় প্রায় ২ থেকে ২.৫ লাখ টাকা। আমরা বাগানের ভিতরে লেবু চাষ করছি। লেবুর ফলন ভালো, অত্যন্ত লাভজনক। লেবুটার ব্যাপক চাহিদা রয়েছে। এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা লেবু কেনার উদ্দেশ্যে আমাদের এলাকায় এসে থাকেন। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণে এখানের লেবু চাষিরা অনেক লাভবান। লেবু চাষ সম্প্রসারণে কৃষকদের নানা পরামর্শ প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। অমৌসুমে লেবুর যখন চাহিদা বেশি হয়, লেবুর ফলন যখন কম থাকে, সেই সময় কিভাবে কৃষক ভাইরা লেবুকে আরো বেশি লেবু গাছে লেবু ধরবে, সে বিষয়ে কিন্তু কৃষক ভাইদেরকে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হচ্ছে যে অমৌসুমে কিভাবে লেবুর ফলনটা বাড়ানো যায়। জেলায় চলতি মৌসুমে ৯২ হেক্টর জমিতে লেবুর চাষ হয়। এর বিপরীতে উৎপাদিত হয় ৬৫০ মেট্রিক টন লেবু। এর সাথে জড়িত প্রায় ২,০০০ কৃষক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জের অহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আবদুল্লাহ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শিবগঞ্জ উপজেলার অহেদপুর সীমান্তের ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম জানান, আবদুল্লাহ মারা গেলেও তার সহযোগীরা নিরাপদে বাংলাদেশে ফিরে এসেছে। আবদুল্লাহ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ নিশিপাড়ার নজরুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান জানান, সীমান্তে বাংলাদেশি নাগরিক মৃত্যুর ঘটনায় বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে, তবে বিএসএফ চিঠির উত্তর এখনো দেয়নি বলেও জানান তিনি। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গরুর খামার করে ভাগ্যের পরিবর্তন করেছেন এক উদ্যোক্তা। শুধু দুধ বিক্রি করে মাসে আয় করেন ১,২০,০০০ টাকা। বর্তমানে তার খামারে রয়েছে উন্নত জাতের ৩৫টি গরু। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ২০১৮ সালে একটিমাত্র বকনা বাছুর দিয়ে গরুর খামার শুরু করেন শায়েস্তাগঞ্জের নসরতপুর গ্রামের আব্দুল মোসাব্বির। ব্রাদার্স এগ্রো ফার্ম নামে তার এই খামারে এখন প্রতিদিন বিক্রি হচ্ছে ২৬০ লিটার দুধ। এ থেকে ৬০,০০০ টাকা বেতন নেন তিনি। বাকি টাকা ব্যয় হয় খামারের ৩ কর্মচারীর বেতন ও অন্যান্য কাজে। আমি ধরেন লেখাপড়া ইন্টারমিডিয়েট করতে, কিন্তু ইন্টারমিডিয়েট এখন পাস করে ৬০,০০০ টাকা বেতন মনে পাওয়া সম্ভব না, বৈধ উপায়ে। মাশাআল্লাহ, আপনারা আমি আল্লাহর রহমতে আমি প্রতি মাসে ৬০,০০০ টাকা বেতন নেই। আব্দুল মুসাব্বিরের গরুর খামার দেখে অনুপ্রাণিত হয়েছেন এলাকার অনেক যুবক। এদিকে গরু পালনের মাধ্যমে মাংস ও দুধের উৎপাদন বাড়াতে নানা পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এই খামারের যেটা আয়, যে প্রফিটটা আসে, এই প্রফিট দিয়ে তার যথার্থ উপকারিতা এবং হলো তার যে লাভবান, সেই দিকটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং উনি এখানকার অনুকরণীয়। এখানে যারা খামারি আছে, আমি এখানে যাদেরকে এখানে ভিজিট করতে নিয়ে আসছি, যাদেরকে আমরা এখানে জ্ঞান লব্ধ করার জন্য নিয়ে আসছি, এখানে কিছু তারা শিখতে পারবে। আব্দুল মুসাব্বিরের মতে, উদ্যোগী হয়ে পরিশ্রম করলে যে কোনো কাজে সফলতা পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে, তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।